গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম সবাইকে কম্পিটিটিভ ম্যাথ সেন্টার ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের প্রণীতা ম্যাডাম প্রতিদিনের মতন সাফল্য সিরিজের আরও একটি ক্লাস নিয়ে চলে এলাম এবং দেখতে দেখতে কিন্তু এটা আমাদের ডে 9-এর ক্লাস। অলরেডি কিন্তু 8টা ক্লাস এর আগে করানো হয়ে গেছে। তার মানে তুমি ভেবে নাও, একবার নিজে ক্যালকুলেশন করে নাও যে প্রত্যেকটা ক্লাসে যদি 12 থেকে 15টা করে অঙ্ক থাকে তাহলে এর আগে অলরেডি কতগুলো অঙ্ক আমি করিয়ে দিয়েছি। তাহলে যারা এর আগের ক্লাসগুলো করনি, সময় করে কিন্তু একসাথে সব খেতে যেও না। আস্তে আস্তে একদিন একদিন করে সময় করে করে কিন্তু এই ক্লাসগুলো করতে থাকো। তোমরা প্লে লিস্ট পেয়ে যাবে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর সাফল্য সিরিজ। সেখান থেকে কিন্তু ডে 1 ডে 2 ডে 3 করে প্রত্যেকটা ক্লাস, আমি যাই ক্লাস করাই যাই সিরিজ করাই প্রত্যেকটা কিন্তু প্লে লিস্ট করে দিই। সেখানে গেলে কিন্তু তোমরা সমস্ত ক্লাস সুন্দরভাবে সাজানোভাবে পেয়ে যাবে। ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক। আজ আমাদের ডে 9-এর ক্লাস। যত পরীক্ষা এগিয়ে আসছে আমাদের সিরিয়াস হতে হবে। নিউ সিলেবাস, আপডেটেড সিলেবাস আমরা পেয়ে গেছি। আমরা জানি আমাদের গ্রুপ সিতে ম্যাথসে থাকছে 20 নম্বর, আর আমাদের টার্গেট হচ্ছে 20-তে 20। ম্যাথসে আমাদের 20-তে 20 পেতেই হবে অ্যাট এনি কস্ট। তো সেইভাবে কিন্তু আমরা একদম কোমর বেঁধে প্রিপারেশন করব। তো চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজ আমাদের ডে 9-এর ক্লাসে। কি অঙ্ক আছে দেখে নিই আমরা প্রথমেই। আচ্ছা, তোমরা ইংলিশ আর বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজই পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তোমাদের কথা ভেবে আমি দুটো ল্যাঙ্গুয়েজই রেখেছি। চলো, বলো ফার্স্ট কোশ্চেনটা কি হবে। বলছে যে দ্য রেশিও অফ দ্য মিল্ক টু ওয়াটার ইন 80 লিটার অফ এ মিক্সচার ইজ 7:3। দ্য ওয়াটার ইন লিটার টু বি অ্যাডেড টু ইট টু মেক দ্য রেশিও 2:1 ইজ। বোঝা গেল? দেখো, কোনো অসুবিধা নেই না বোঝা গেলেও, কারণ তোমরা পেয়ে যাচ্ছ সাথে বাংলাটা। 80 লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের যে অনুপাত সেটা 7:3। অনুপাতটিকে যদি 2:1 করতে হয় তাহলে কত লিটার জল যোগ করতে হবে? তার মানে ইনিশিয়াল কোনো মিক্সচার ছিল 80 লিটারের মিক্সচার, যাতে মিল্ক টু ওয়াটার দুধ আর জল, মিল্ক আর ওয়াটারের যে রেশিও সেটা 7:3 বলা আছে। ইনিশিয়াল রেশিও কিন্তু এটা দেওয়া আছে। এবারে বলছে এতে কিছুটা জল মেশানো হয়েছে, তার ফলে নিউ যে রেশিওটা হয়েছে সেটা হচ্ছে 2:1। ওকে, আচ্ছা, কি মেশানো হয়েছে? জল মেশানো হয়েছে। জল মেশানো হয়েছে, মিল্ক কিন্তু মেশানো হয়নি। তার মানে আমাদের বুঝতে হবে যে আমাদের প্রশ্ন তো এটা, কতটা জল মিশিয়েছে, মিল্ক কিন্তু মেশানো হয়নি। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে মিল্ক ইনিশিয়ালি ঠিক যত লিটার ছিল, মিল্ক এখনো ঠিক তত লিটারই আছে। তার মানে মিল্কের এই পার্টটা, মিল্ক আগে দেখছে 7 ইউনিট, এখন দেখছি 2 ইউনিট। এই 7 আর 2কে আমাদের ইকুয়াল করতে হবে, কারণ মিল্ক আগে যত লিটার ছিল এখনো তত লিটার, কারণ জল যোগ করা হয়েছে, মিল্ক যোগ করা হয়নি। তাহলে আনইকুয়াল ভ্যালুদের ইকুয়াল করতে গেলে কি করতে হয় না, তাদের এলসিএম করে নিতে হয়। তাহলে এটা নিশ্চয়ই আর আলাদাভাবে করার প্রয়োজন পড়ে না যে আমি যদি 7 আর 2 এর এলসিএম করি তাহলে হবে 14। তাহলে 14 করার জন্য এটা 2 মাল্টিপল, এটা 7 মাল্টিপল। তাহলে রেশিওতে যে কটা টার্মস আছে সবগুলোকে সেম ভ্যালু দিয়ে আমরা মাল্টিপ্লাই বা ডিভাইড করব। তাহলে এখানেও আমরা 2 মাল্টিপল করব, এখানেও 7 মাল্টিপল। এবং আমরা দেখব আমরা ফ্রেশ যে রেশিওটা পেলাম সেটা আমরা কি পেলাম। ইনিশিয়ালি কত পেয়ে গেলাম আমরা দেখে নাও, 14:6। এখন আমরা পেলাম 14:7। এটা ছিল আমাদের ইনিশিয়াল। নতুন রেশিওতে কনভার্টেড হলাম মানে পুরনো রেশিও ইনভ্যালিড, পুরনো রেশিও বাদ, যা হবে সব এই রেশিওতে। তাহলে ইনিশিয়ালি মিল্ক আর ওয়াটার মিলিয়ে হচ্ছে 20 ইউনিট। মিল্ক আমাদের আগেও যতটা, মিল্ক আমাদের এখনো ততটা। ওয়াটার 6 থেকে 7 মানে ওয়াটার 1 যোগ করা হয়েছে, আর ইনিশিয়ালি ছিল 20। তাহলে এই যে ইনিশিয়ালি 20 সেটা মানেই হচ্ছে 80 লিটার। ইনিশিয়ালি যে 20 সেটা মানেই 80 লিটার। ওয়াটার অ্যাড করা হয়েছে 1 ইউনিট। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 1 ইউনিট মানে কত হবে? 80/24 লিটার, দ্যাট ইজ ওয়াটার অ্যাডেড 4 লিটার। মানে অপশন এ আমাদের অ্যান্সার। একদম প্রত্যেকের উত্তর ঠিক আছে, অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। তাহলে জাস্ট এইভাবে কিন্তু রেশিও মেথডে মুখে মুখেই কিন্তু করা যায়। এটার জন্য কোনো খাতা পেনের দরকার হয় না, মুখে মুখেই কিন্তু করা যায়। চলো যাওয়া যাক আমাদের পরের প্রশ্ন। একদম সময় নষ্ট করবো না, একদম কিন্তু ঝড়ের বেগে এগোনো হবে। 2 নম্বর প্রশ্নটা দেখে নাও কি বলছে। বলছে এ পারসন ডিস্ট্রিবিউটস হিজ পেন্স অ্যামং 4 ফ্রেন্ডস এ বি সি অ্যান্ড ডি ইন দ্য রেশিও, কি রেশিওতে?
1/3:1/4:1/5:1/6। এক ব্যক্তি, ঠিক আছে, তার কাছে কিছু পেন ছিল, সেটা তার 4 বন্ধু ABCDর মধ্যে এই রেশিওতে ডিভাইড করেছে। প্রশ্নটা কি, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ পেন্স দ্যাট দ্য পার্সন শুড হ্যাভ? তাহলে বলো তো ওই ব্যক্তির কাছে মিনিমাম নাম্বার অফ পেন কতগুলো ছিল যেটা ও 4 জন বন্ধুর মধ্যে ডিভাইড করেছে? বলো, মিনিমাম নাম্বার অফ পেন্স কতগুলো ছিল জিজ্ঞাসা করেছে। এক ব্যক্তি, তার কাছে কিছু কলম ছিল যেটা ABCDর মধ্যে এই রেশিওতে ডিভাইড করেছে। তাহলে ব্যক্তিটির কাছে সর্বনিম্ন কতগুলো কলম থাকা উচিত? এবারে দেখো, নাম্বার অফ কলম যেটা বা নাম্বার অফ পেন্স যেটা, সেটা কখনো ফ্র্যাকশনে হতে পারে না। আমি কি তোমাকে বলবো যে তোমাকে আমি 3/4 ভাগ কলম দিলাম, 7/8 ভাগ কলম দিলাম? নিশ্চয়ই না। নাম্বার অফ পেন্স, নাম্বার অফ মানুষ সবসময় গোটা গোটা নাম্বার, মানে পূর্ণ সংখ্যা, মানে ইন্টিজারে হবে। তাহলে এই যে তোমার কাছে ভ্যালুগুলো দেওয়া ছিল না, যে 1/3, 1/4, তারপরে তোমার 1/5, 1/6, এই ভ্যালুগুলোকে ইন্টিজার ভ্যালু থেকে আমাদের পূর্ণ সংখ্যাতে প্রথমত কনভার্ট করতে হবে, পূর্ণ সংখ্যাতে নিয়ে যেতে হবে। তাহলে রেশিওতে ফ্র্যাকশনকে পূর্ণ সংখ্যাতে কনভার্ট করার নিয়ম কি জানি আমরা? ডিনোমিনেটর মানে তলায় যেগুলো আছে তাদের লসাগু করে সবগুলোকে গুণ। মানে এখানে আমাকে এলসিএম বা লসাগু করে নিতে হবে 3, 4, 5, 6। 3, 4, 5, 6, তুমি এদের লসাগুটা রাফে করো, মুখে মুখেই বলা যায় লসাগু মানে এমন একটা সংখ্যা যেটাকে 3, 4, 5, 6 দ্বারা প্রত্যেকটা দিয়ে পুরোপুরি ভাগ করা যাবে। কত হবে? 60, ডেফিনেটলি। যেটা তুমি পেলে সেইটা দিয়ে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করে দাও, প্রত্যেকটাকে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে কত হয়ে যাবে বলো? 20, 15, 12 এবং 10। তার মানে 4 বন্ধুকে যে পেন সাপ্লাই করেছে সেটা এই রেশিওতে, আর কোনো ফ্র্যাকশন নেই, সুতরাং কোনো ঝামেলা নেই। ক্লিয়ার? আমাদের প্রশ্নটা কি, মিনিমাম নাম্বার অফ টোটাল পেন্স কত? তাহলে সবগুলোকে যোগ করে দাও। এ কে 20টা পেন দিয়েছে, বি কে 15টা, সি কে 12টা, ডি কে 10টা। তাহলে টোটাল কতগুলো হলো ওর কাছে? টোটাল পেন্স কতগুলো হলো? সবগুলোকে যোগ করে দাও, সবগুলোকে যোগ করে দাও, তার মানে দেখো 57টা। এখানে কিন্তু মিনিমাম কথাটা বলা আছে, মনে রাখবে এখানে ম্যাক্সিমাম কখনো হতে পারে না। তুমি এটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করেছো বলে এই ভ্যালু পেয়েছো। আচ্ছা, আমি যদি বলি ম্যাডাম আমি এটাকে 120 দিয়ে গুণ করব, আমি এটাকে 180 দিয়ে গুণ করব, তাহলে কি আমি এখানে পাবো না ভ্যালু? সব ক্ষেত্রে ভ্যালু পাবে। 60 দিয়ে মাল্টিপ্লাই করেছো মানে এবারে 60 যে কোনো মাল্টিপল দিয়ে মাল্টিপ্লাই করো, সব ক্ষেত্রে তোমার এই ভ্যালুগুলো পূর্ণ সংখ্যাতেই আসবে। তার মানে এটার কোনো আপার লিমিট হয় না, ম্যাক্সিমাম বলে কোনো লিমিট হয় না। তুমি বলতে পারো 60-র লাস্ট মাল্টিপল অত, তারপরে আর 60-র কোনো মাল্টিপল হয় না, বলতে পারো না তো। কিন্তু 60-র একদম লোয়েস্ট মাল্টিপল তো 60, 60 মানে তোমার সেটাই একদম লোয়েস্টে আছে। তাহলে তার মিনিমাম মানে তার কমে আর হতে পারে না, তার কমে আসতে গেলে ফ্র্যাকশন চলে আসবে। এই জন্যই মিনিমাম বা সর্বনিম্ন কথাটা কিন্তু বললো, কারণ এর কোনো ম্যাক্সিমাম বা আপার লিমিট কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে মানেটা আমি বুঝিয়ে দিলাম। তাহলে লোকটির কাছে সর্বনিম্ন কতগুলি পেন ছিল? 57টি। অপশন সি আমাদের অ্যান্সার। বোঝা গেছে প্রত্যেকের? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। যার যেখানে ডাউট থাকছে এখানে লিখবে, আমি প্রত্যেককে অ্যান্সার দেবো। সবার উত্তর ঠিক আছে, 2একটা সি হবে। চলো 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। একদম বেসিক কোশ্চেন, ঠিক আছে? আমরা জানি যে এখানে খুব হাইফাই লেভেলের অঙ্ক করব না, হাইফাই লেভেলের অঙ্ক আমরা করছি কিন্তু এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলে, বেস্ট স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক আমরা করছি, কারণ যেই পরীক্ষাটা যে স্ট্যান্ডার্ডে থাকবে সেই স্ট্যান্ডার্ড মেনটেন করব আমরা। 3 নম্বরের প্রশ্নটাতে বলছে এবিসি এর আয়ের অনুপাত 2, 3, 5, এদের আয়ের অনুপাত 2:3:5। যদি বি আর সি এর আয় একসাথে 8,000 টাকা হয়, বি এবং সি এর আয় একসাথে 8,000 টাকা, তাহলে সি এর আয় শতকরা এর আয়ের থেকে কতটা বেশি? সি এর যে আয় সেটা এর আয়ের থেকে শতকরা কতটা বেশি, মানে তোমাকে অ্যান্সারটা অ্যাজ আ পার্সেন্টেজ চেয়েছে, অ্যান্সার তোমাকে অ্যাজ আ পার্সেন্টেজ চেয়েছে। বলো, বলো কত হবে? বলো কত হবে তিনেরটা? তোমাকে কিন্তু অ্যান্সার চেয়েছে অ্যাজ এ পার্সেন্টেজ। এ বি সি, এ বি সি তিনজনের যে ইনকামের রেশিও সেটা 2:3:5, ওদের ইনকামের রেশিও। এ 2 টাকা রোজগার করে, বি 3 টাকা রোজগার করে, সি 5 টাকা। বিশ্বজিৎ বলছো 150, মোহিত বলছো তিনেরটা এ। আর কেউ? দেখো,
এখানে আমাদের অ্যান্সারটা কিন্তু অ্যাজ আ পার্সেন্টেজেই দিয়েছে। মনে রাখবে যখন তোমার উত্তর অ্যাজ আ পার্সেন্টেজ বের করতে দেবে তখন পার্টিকুলারলি কে কত টাকা রোজগার করে আমার দরকার নেই জানার। এখানে ৮,০০০ টাকা আমার কোনো কাজে লাগবে না। এই যে বলেছে বি আর সি এর একসাথে আর ৮,০০০ টাকার দরকার নেই এক্ষেত্রে। ৮,০০০ হোক, ৮ কোটি হোক, ৮০০ কোটি হোক, কোনো দরকার নেই। কারণ আমাকে অ্যান্সার অ্যাজ আ পার্সেন্টেজ দিয়েছে। ধরে নাও এ ২ টাকা রোজগার করে, বি ৩ টাকা রোজগার করে, সি ৫ টাকা। প্রশ্নটা কি? সি এর আয়, তাহলে সি এর আয় শতকরা এর আয়ের থেকে কতটা বেশি? সি ৫ টাকা, এ ২ টাকা। সি এর থেকে ৩ টাকা বেশি রোজগার করে। সি এর থেকে ৩ টাকা বেশি রোজগার করে। তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ কত হবে? যতটা বেশি রোজগার, যতটা কম রোজগার সেটা ওপরে। কার রেসপেক্টে? সি এতটা বেশি রোজগার করে কম্পারিজন টু এ এর তুলনায় এতটা বেশি রোজগার করে, যার সাথে তুলনা তার ভ্যালুটা তলায়। ৩ টাকা বেশি রোজগার করে ২ টাকার তুলনায়, তাই ৩-এর ২। ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট করছো, পাশে ১০০ দিয়ে গুণ করে পার্সেন্টেজ সাইন আমি বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আবার কি? তাহলে ২ দিয়ে ১০০কে কাটো, হয় কত? হয় ৫০। ৩-৫০-এ কত হবে? ১৫০%। তার মানে সি এর আয় এর আয়ের থেকে ১৫০%। সি এর যে আয় সেটা এর আয়ের ১৫০%। একদম সবার উত্তর ঠিক আছে। দেখো আমি কিন্তু কোথাও ৮,০০০ টাকা ব্যবহার করিনি, দরকার নেই। দরকার নেই ৮,০০০ টাকা নেওয়ার। কখন আমার ৮,০০০ টাকা লাগতো? যখন পার্টিকুলারলি কারোর আমাকে রোজগারটা বের করতে দিত। দেখো আমি সেটাও বলে দিচ্ছি। বলছে বি আর সি এর আয় দুজনের মিলিয়ে ৮,০০০ টাকা। তাহলে বি আর সি দুজনের মিলিয়ে কত বলো? ৩-৫-৮ ইউনিট। বি ৩ ইউনিট, সি ৫ ইউনিট, মানে ৮ ইউনিট। তাহলে তখন আমি বলতাম ৮ ইউনিট মানে ৮,০০০ টাকা। ৮ ইউনিট মানে ৮,০০০ টাকা। ১ ইউনিট মানে কত? ১,০০০ টাকা। তখন আমি তিনজনের রোজগার আলাদা আলাদা করে বের করতে পারতাম। এ হচ্ছে ২ ইউনিট, ২,০০০ টাকা, বি ৩,০০০ টাকা, সি ৫,০০০ টাকা। বাট আমার এক্ষেত্রে তো দরকার নেই, সেই একই উত্তর আসবে তুমি টাকা দিয়ে বের করলেও। তো ডাইরেক্ট আমরা এইভাবে শর্টে করব। বোঝা গেছে সবার? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? চলো পরের প্রশ্নে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4 আবার একটা পার্সেন্টেজ থেকে দেওয়া হয়েছে। পার্সেন্টেজ খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ পার্সেন্টেজ তো একদম বেস্ট চ্যাপ্টার। তুমি যে পরীক্ষাতেই বসো, যে কোর্সই করো, তোমাকে পার্সেন্টেজ খুব ভালো করে ক্লিয়ার রাখতে হবে। কারণ শুধুমাত্র পাটিগণিত নয়, অ্যাডভান্স পোর্শনও কিন্তু পুরোটাই পার্সেন্টেজের ওপর ডিপেন্ড করে আছে। দেখো তুমি পরিমিতির কোনো অঙ্ক তুমি পার্সেন্টেজ ছাড়া করতে পারবে? তাই না? তো পার্সেন্টেজ কিন্তু খুব ভালো করে করো সবাই। আচ্ছা, বলো বলো কত হবে? বলছে একটি পরীক্ষাতে মোট ৮০টি প্রশ্ন আছে এবং প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু ১ করে। এটাকে 11 ভাববে না, ১, না হলে তুমি ইংলিশটা করে নাও। প্রথম ৪০টি প্রশ্নের মধ্যে অর্পিতা সঠিকভাবে ৬৫% সঠিক উত্তর দিয়েছে। পুরো পরীক্ষাতে ৭৫% পেতে হলে বাকি ৪০টি প্রশ্নের মধ্যে কত পার্সেন্টেজ তাকে সঠিক উত্তর দিতে হবে? তার মানে এখানেও কিন্তু অ্যান্সার অ্যাজ আ পার্সেন্টেজই বের করতে দিয়েছে। এখানেও আমাদের অ্যান্সার কিন্তু অ্যাজ আ পার্সেন্টেজই আমাদেরকে বের করতে দিয়েছে। বলো বলো কি হবে? দেখো সিম্পল জিনিস, টোটাল ছিল তোমার ৮০টি প্রশ্ন, যেখানে প্রত্যেকটা হচ্ছে 1 মার্ক করে। তার মানে ৮০টা কোশ্চেন, ৮০ মার্কস। এটাকে দুটো পার্টে আমরা ডিভাইড করলাম, ৪০-৪০। ঠিক আছে? বলছে প্রথম ৪০টা প্রশ্নের মধ্যে অর্পিতা 65% কারেক্ট অ্যান্সার দিয়েছে। তাহলে ৪০-এর মধ্যে 65% কারেক্ট অ্যান্সার, মানে 65% of 40, ঠিক না? প্রথম ৪০টার মধ্যে 65% কারেক্ট অ্যান্সার, তাহলে ৪০-এর 65%, এটা ক্যালকুলেশন করলে কত হবে বলো? ৫ দিয়ে তোমার ১৩, ৫ দিয়ে এখানে ২, আর এখানে হচ্ছে ২, তার মানে ২৬। প্রথম যে ৪০টা প্রশ্ন তার মধ্যে কিন্তু ২৬টা সঠিক উত্তর সে দিয়েছে। আর ওভারঅল 75% মার্কস পেয়েছে ওভারঅল। তার মানে পুরো ৮০টা প্রশ্নের মধ্যে 75% মার্কস, 75% মার্কস পুরো ৮০টার মধ্যে। তাহলে কত হয় বলো তো? ২৫ দিয়ে ৩,
4, 4 দিয়ে এখানে 2, তার মানে 60, ওভারঅলও 60 পাচ্ছে। তাহলে প্রথম 40টার মধ্যে 26 পেয়েছিল, ওভারঅলও 60 পেয়েছে। তাহলে পরের যে 40টা সেখানে কতগুলো ওকে পেতে হবে? বাকিটা, তাই না? ওভারঅল 60 পেয়েছে, প্রথম 40টাতে 26টা, তাহলে বাকি 40টাতে ও কত নম্বর পেয়েছে এখান থেকে বের করে নাও। ক্যালকুলেশন করলে এখানে কত হয়ে যাচ্ছে দেখো, 34। তাহলে প্রথম 40-এর মধ্যে 26 পেয়েছে, পরের 40-এর মধ্যে 34 নম্বর পাবে। 34 নম্বর আমাদের প্রশ্ন, এই 34 নম্বর ওই 40-এর কত পার্সেন্টেজ, তাই না? হোয়াট পার্সেন্টেজ অফ দ্য আদার 40 কোশ্চেন্স ডাজ সি নিড টু অ্যান্সার কারেক্টলি? তার মানে এই যে 34 নম্বর পাবে সেটা এই 40-এর কত পার্সেন্টেজ? 34/40 ইন্টু 100, ব্যাস ক্যালকুলেশন করে ফেলো। 2 দিয়ে কাটো, এটা 17, আবার এটা 2, 2 দিয়ে এটা 5, তার মানে 5 17 85%। 85%, তার মানে পরের যে 40টা নম্বর তাকে মানে সেখান থেকে 85% নাম্বার পেতে হবে ওভারঅল 75% মার্কস আনার জন্য। তাহলে 2 নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, বলো কোশ্চেন নাম্বার 5 কি হবে? এজ রিলেটেড একটা অঙ্ক এবং সমস্ত পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলো, বাকিদের কিন্তু উত্তর পাচ্ছি না, আমি এখানে 3 জনেরই উত্তর পাচ্ছি, আনজারের উত্তর পাচ্ছি, বিশ্বজিৎ আর মোহিত। বাকিরা যারা আছো তারাও চেষ্টা করো, যেরকম তোমরা রিজনিং এ খুব সুন্দর অ্যান্সার দিচ্ছিলে, ম্যাথসটার ক্ষেত্রেও ট্রাই করো, চেষ্টা করতে হবে কিন্তু। ঠিক আছে, অ্যাটলিস্ট আমাকে জানাও যে হ্যাঁ ম্যাডাম আমি ক্লাসে প্রেজেন্ট আছি, আপনার ক্লাস করছি, কারণ আমি কিন্তু কারোর নাম দেখতে পাচ্ছি না। যারা যারা ক্লাসে আছো অ্যাটলিস্ট তারা একবার জানিও, আমি যাতে প্রত্যেকের নাম একবার করে দেখতে পাই। ঠিক আছে, কি বলছে? সহজ সহজ প্রশ্ন রেখেছি কিন্তু, এগুলো এমন কিছু শক্ত প্রশ্ন নয়। বলছে পুত্রের বর্তমান বয়স তার মায়ের বর্তমান বয়সের অর্ধেক। ঠিক আছে, 10 বছর আগে মায়ের বয়স ছিল তার পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে? বিশ্বজিৎ বলছে 40 বছর, পুত্রের বর্তমান বয়স। আচ্ছা, আর কেউ? স্বরূপ বলছো 20 হবে। ঠিক আছে, দেখো বলছে, দেখো একদিকে তুমি লেখো মাদার, আরেকদিকে লেখো সন, মাদার লেখো সন লেখো। 10 বছর আগে মায়ের বয়স ছিল তার পুত্রের বয়সের 3 গুণ, তাহলে 10 years এগো, 10 years এগো। 10 বছর আগে, 10 বছর আগে মায়ের বয়স ছেলের বয়সের 3 গুণ, ছেলের বয়স যদি 1 হয় মায়ের বয়স ছিল 3, 3:1 ছিল 10 years এগো। 10 years এগোতে মাদার আর সন হচ্ছে 3:1, কোনো অসুবিধা নেই। প্রেজেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্টে কি বলেছে? পুত্রের বর্তমান বয়স তার মায়ের বয়সের অর্ধেক, তার মানে বা মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের ডাবল করে দিতে পারি, তার মানে 1 আর এদিকে 2 করে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে ওদের রেশিও। এবারে একটা জিনিস খেয়াল করে দেখো, মায়ের ক্ষেত্রে বা ছেলের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই কিন্তু 10 বছর আগে আর বর্তমান বয়সের রেসপেক্টে কথা বলা হয়েছে। 10 বছর আগে আর বর্তমান বয়স, যে গ্যাপটা, সেই গ্যাপটা ছেলে হোক কি মা হোক দুজনের ক্ষেত্রেই 10 বছরের গ্যাপ, অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাই না? 10 বছরের আগের সাথে বর্তমান বয়সের একটা রেশিও দেওয়া আছে, মা হোক কি ছেলে হোক দুজনের ক্ষেত্রেই। কিন্তু তোমার প্রশ্নে এই দুটো দিকের গ্যাপটা তো সেম নেই, এই দুই দিকের যে গ্যাপটা, তোমার প্রশ্নে তো এই দুই দিকের গ্যাপটা সেম নেই, দুই দিকের গ্যাপটা তো ডিফারেন্ট হয়ে গেছে। কিন্তু আমরা জানি দুদিকের গ্যাপের ক্ষেত্রেই 10 বছরের গ্যাপ হওয়া উচিত। তুমি এক্স ধরে তো করতেই পারো, কোনো অসুবিধা নেই। তুমি বর্তমান বয়স, ছেলের বয়স এক্স ধরে নাও, মায়ের বয়স 2x ধরো, করতে পারো। আমি এক্স ছাড়া বোঝাচ্ছি, এক্স ধরে তোমরা ইকুয়েশন বানিয়ে সবাই করতে পারবে, এক্স ছাড়া কিভাবে করবো সেটা শিখে নাও। কি বললাম? যখন এই দুই দিকের গ্যাপটা সেম করার প্রয়োজন পড়বে কিন্তু কোশ্চেনে সেম দেওয়া নেই, আমরা কি করব সেক্ষেত্রে? সেক্ষেত্রে আমরা কি করব? প্রসেসটা শিখে নাও, সমস্ত অঙ্কের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, সমস্ত অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তখন তলার যে দুটো ভ্যালু তার যে ডিফারেন্স, ডিফারেন্স কত? 1, সেই 1 দিয়ে এই দুটোকেই মাল্টিপ্লাই করব। তলার যে দুটো ভ্যালু তার ডিফারেন্স দিয়ে ওপরের দুটোকে মাল্টিপ্লাই, ওপরের যে দুটো ভ্যালু তার ডিফারেন্স দিয়ে তলার ভ্যালুগুলোকে মাল্টিপ্লাই।
কখন করব এই কাজটা? যখন আমরা এই দুই দিকের যে গ্যাপটা, এই গ্যাপটা সেম করতে চাইছি অ্যাকর্ডিং টু কোশ্চেন, কিন্তু সেম দেওয়া নেই, তলার দুটো ভ্যালুর গ্যাপ দিয়ে ওপরেরটা মাল্টিপ্লাই, ওপরের দুটো ভ্যালুর ডিফারেন্সটা দিয়ে তলারটা মাল্টিপ্লাই করে আমরা নতুন এক রেশিওতে পৌঁছে যাব। নতুন রেশিওটা কি হবে? আমি ফ্রেশ করে এখানে আবার লিখবো মাদার আর সনের ক্ষেত্রে ওই 10 বছর আগে আর প্রেজেন্টে 1 দিয়ে গুণ করে তো তোমার 3:1ই থেকে গেল, তাই না? আর 2 দিয়ে গুণ করে এটা 4:2 হয়ে গেল। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কিনা? ঠিক আছে, 1 দিয়ে গুণ করে দেখো 3:1ই থেকে গেছে, আর এটা 2 মাল্টিপ্লাই করে 4:2। তাহলে দেখো এখন এই দুই দিকের গ্যাপটা 1-1 গ্যাপ হয়ে গেল না? এখন এই দুই দিকটা 1-1 গ্যাপ হলো, এবং এই গ্যাপটা যাই হোক গ্যাপটা তো সেম হতে হবে। এবারে কি আমি কথাটা বলবো যে এই 1 ইউনিট মানেই প্রশ্নের দেওয়া হিসেব অনুযায়ী 10 বছরের কথা বলেছিল? এই 1 ইউনিটের গ্যাপ, দুদিকে যাই গ্যাপ হোক না কেন সেম গ্যাপ, তো সেটাই প্রশ্নের দেওয়া হিসেব অনুযায়ী 10 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 10 বছর হয়, এবং নতুন যে রেশিওটা তুমি পেয়েছো, এবারে কিন্তু এই রেশিওতেই অঙ্কটা এগোতে থাকবে, পুরনো রেশিও কিন্তু আর কোনো কাজ করবে না। তাহলে নতুন রেশিও অনুযায়ী ছেলের বর্তমান বয়স কিন্তু 2, ছেলের বর্তমান বয়স 2 ইউনিট বোঝানো হচ্ছে। ছেলের বর্তমান বয়স 2 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু যদি 10 হয়, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? 20 বছর। তাহলে ছেলের বর্তমান বয়স হচ্ছে 20 বছর। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ছেলের বয়স 20 বছর, আর মায়ের বয়স যদি বের করতে চাই, 2 কত হয়ে গেল? 2 হয়ে গেল তোমার 20, 1 মানে 10, 2 মানে 20, 4 মানে 40। মায়ের বর্তমান বয়স 40 বছর, ছেলের বর্তমান বয়স 20 বছর। অপশন এ আমাদের অ্যান্সার। দেখো বুঝলে কিনা বলো? প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ, একদম ঠিক আছে। ঠিক আছে, তাহলে প্রসেসটা শিখলে তো। এই প্রসেস কিন্তু শুধুমাত্র এজ প্রবলেমের জন্য নয়, সমস্ত অঙ্কের ক্ষেত্রে, পাটিগণিতের সমস্ত চ্যাপ্টারের সমস্ত অঙ্কের ক্ষেত্রে যেখানেই দেখবো দুই দিকের গ্যাপটা সেম করার প্রয়োজন পড়বে বাট সেম নেই, তখনই কিন্তু আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 হচ্ছে প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার থেকে। প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার থেকে কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখে নাও। হ্যাঁ, বলছে কি, 1 টাকায় 32টা টফি বিক্রি করাতে এক ব্যক্তির 40% ক্ষতি হয়ে গেছে। 1 টাকাতে 32টা টফি বিক্রি করেছে, তাতে এক ব্যক্তির 40% ক্ষতি হয়ে গেছে। তাহলে 1 টাকায় কতগুলো টফি বিক্রি করলে তার 20% লাভ হবে? তার 20% লাভ হবে, এটা আমাদের প্রশ্ন। 1 টাকায় 32টা টফি বিক্রি করেছে, তাতে এক ব্যক্তির 40% ক্ষতি হয়েছে। তাহলে 1 টাকায় কতগুলো টফি বিক্রি করলে তার 20% লাভ হবে, এটা আমাদের প্রশ্ন। বলো। প্রফিট অ্যান্ড লসের খুব কমন একটা প্রশ্ন, ভীষণ কমন একটা প্রশ্ন। প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার থেকে সমস্ত পরীক্ষাতে আসতে পারে এই প্রশ্নটি। স্বরূপ বলছো 16 হবে, বিশ্বজিৎ বলছো 16 হবে। বেশ, ঠিক আছে, কি সহজে করব দেখো আমরা অঙ্কটা। মোহিতের উত্তরও পেয়ে গেছি, বলছো 16 হবে। ঠিক আছে, তোমরা যারা যারা উত্তর দিয়েছো দেখে নিলাম। দেখো, আহ যে টফিগুলো ও প্রথমবার বিক্রি করে লস করেছিল, সেই টফিগুলোতেই তো ও এখন প্রফিট করতে চাইছে, আলাদা টফি নয়। তার মানে নাম্বার অফ আর্টিকেলস সেম, বিফোর অ্যান্ড লেটার সেম। ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি এটা রেশিওতে করব অঙ্কটা। লেট, লেট যতগুলো টফির কথাই এখানে বলা হোক না কেন, আমি সবগুলোকে ধরে নিচ্ছি কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা। ও 100 টাকাতে কিনেছিল। এইবারে দুটো কলাম করে নাও, দুটো কলাম করে নাও, একদিকে লেখো ওল্ড, আরেক দিকে লেখো নিউ। দেখো, ও আগে ক্ষতি করেছে, এখন ও ওই ক্ষতিটাকে লাভে কনভার্ট করতে চাইছে। আগে ও 40% লস করেছিল, এখন ও 20% প্রফিট করতে চাইছে। তাহলে লসটাকে প্রফিটে কনভার্ট করার জন্য ওকে কোয়ান্টিটি তো কমাতে হবে, তাই না? আগে যদি ও 32টা টফি বিক্রি করতো, এখন ওকে কোয়ান্টিটি কমাতে হবে। 1 টাকাতেই বলা হয়েছে, আগেও 1 টাকাতে, এখনো 1 টাকাতে। ঠিক, তার মানে আমি বেশি টাকা উপার্জন করতে চাইছি বলে আমাকে কোয়ান্টিটিটা কমিয়ে দিতে হচ্ছে। ঠিক, তার মানে প্রাইস বাড়লো, কোয়ান্টিটি কমলো, তাহলে প্রাইসের সাথে কোয়ান্টিটি ব্যস্তানুপাতিক সম্পর্কে চলে এলো।
যদি আমি বেশি টাকা পেতে চাই আমাকে কোয়ান্টিটি কম দিতে হবে, তাহলে প্রাইস হাই হচ্ছে, কোয়ান্টিটি কম হচ্ছে, ঠিক তো? সেলিং প্রাইসটা ওকে এখন বাড়াতে হবে, বা একই সেলিং প্রাইসটা সেমই রেখেছে 1 টাকা, এখনো 1 টাকা, তাহলে কোয়ান্টিটিটা ওকে কমাতে হবে, ঠিক? তার মানে আমি যদি এখানে বলি যে ওই আগের যে এসপি রেশিওটা দেখো, আগে তো ও 40% লস করেছিল, তাহলে 100 টাকার মধ্যে 40% লস মানে 60। এখন ও 20% প্রফিট করতে চাইছে ওই 100 টাকার রেসপেক্টেই, তার মানে এখন এসপি 100 + 20, 120। তাহলে এই যে আমি এক্ষুনি বললাম প্রাইসের সাথে কোয়ান্টিটিটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে যখনই আমি এখানে কোয়ান্টিটিটাকে লিখবো তখন এটা পুরো রিভার্স হয়ে গিয়ে 120 আর 60 হয়ে যাবে, পুরো রিভার্স হয়ে গেল। ইনভার্স রেশিও, রেসিপ্রোকাল রেশিও, রিভার্স রেশিও যাই বলো না কেন, তার মানে এটাকে রেশিও বের করলে 2:1 হয়ে গেল। দ্যাট ইজ 1 টাকাতে আগে যতগুলো কোয়ান্টিটি করতো এখন তার হাফ করে দেবে, দেখো 2:1। আগে যদি দুটো কোয়ান্টিটি বিক্রি করতো এখনো একটা কোয়ান্টিটি বিক্রি করবে, তাহলে এই দুটো কোয়ান্টিটি মানেই তো 32টা টফি। এই যে দুটো কোয়ান্টিটি আগের সেটা মানেই 32টা টফি, তাহলে এখন একটা কোয়ান্টিটি পুরো হাফ, তার মানে 16। ব্যাস হয়ে গেল। আবার কি, কারণ ওই 1 টাকার রেসপেক্টেই বলা হয়েছে। এই দুটো এসপি যেন সেম থাকে, মানে আগে যতগুলো টাকাতে বিক্রি করেছে এখন ততগুলো টাকার রেসপেক্টেই হতে হবে। তার মানে আগে ও 32টা টপি বিক্রি করতো, এখন ও 16টা টপি বিক্রি করবে, তাহলে অপশন এ আমাদের অ্যান্সার হয়ে গেল। কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার হলো প্রত্যেকের? বলো। হুম, একদম এইভাবেই হচ্ছে। তাহলে দেখেছো কত সহজে আলাদা করে কস্ট প্রাইস বের করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এইভাবে কনসেপ্ট ক্লিয়ার রাখো। কনসেপ্ট ক্লিয়ার লাগলেই সমস্ত অঙ্ক কিন্তু একদম জলের মতন সহজ হয়ে যাবে। চলো পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে আমি যারা জানো না তাদেরকে আমি আরো একবার বলে দিই, এই যে আমাদের সাফল্য সিরিজটা চলছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ম্যাথ স্পেশাল ব্যাচ, এটার কিন্তু পেড ব্যাচ অলরেডি চলছে, যেটা আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস হচ্ছে রেগুলার বেসিসে ডে 1 ডে 2 করে, এরকম ভাবে কিন্তু পেড ব্যাচও আমাদের রানিং হচ্ছে। তো যারা পেড ব্যাচ জয়েন করতে চাইছো বা আলাদাভাবে প্রিপারেশন নিতে চাইছো ম্যাথসের জন্য, ম্যাথসে যারা উইক, তারা চাইছো যে না আমাদের ম্যাথসে 20তে 20 পেতে হবে অ্যাট এনি কস্ট, তাহলে তাদের জন্য কিন্তু স্পেশালি আমি পেড ব্যাচ অ্যারেঞ্জ করেছি যেটা রানিং। তো আমি একটু দেখে নিই যে ব্যাচ ফিচার্স গুলো কি কি থাকছে এতে। প্রথমেই হচ্ছে এখানে কিন্তু ফুল সিলেবাসটা কমপ্লিট করানো হবে পেড ব্যাচে, A to Z, যা যা আমাদের নিউ সিলেবাস আপডেটেড সেইভাবে A to Z করানো হবে। আচ্ছা, প্র্যাকটিস সেট, ক্লাস নোটস, এক্সারসাইজ, এভরিথিং কিন্তু প্রোভাইড করা হবে অনলাইনে, মানে PDF হিসেবেই দেওয়া হবে ডেফিনেটলি। আচ্ছা, বাংলা এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু সমস্ত প্রশ্নপত্র তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই তাতে। অনলাইন লাইভ ক্লাস যেটা এখন রানিং চলছে, সাথে কিন্তু রেকর্ড ক্লাসও তুমি পেয়ে যাচ্ছ, মানে যদি লাইভ জয়েন করতে না পারো তাহলে সঙ্গে সঙ্গে তুমি রেকর্ডটা দেখে নিতে পারবে। তবে এর পরে যারা জয়েন করবে তারা কিন্তু আর লাইভ পাবে না, কারণ লাইভ ব্যাচটা এখন কিন্তু রানিং চলছে। তাই যারা জয়েন করতে চাও অলরেডি 3-4টে মতন ক্লাস হয়ে গেছে, তাই যারা জয়েন করতে চাইছো তারা এই মুহূর্তে জয়েন করবে, এর পরে কিন্তু রেকর্ড চলে আসবে। লাইভ ক্লাস কিন্তু আর জয়েন করার সুযোগ পাবে না, মানে লাইভ যে আমার সাথে কথা বলা, কোনো প্রবলেম থাকলে সেটা সঙ্গে সঙ্গে জেনে নেওয়া, এইটা কিন্তু লাইভ ক্লাস চলে গেলে আর করতে পারবে না। তো যারা জয়েন করতে চাইছো তারা এখনই জয়েন করবে। ডাউট ক্লিয়ারিং সেশন ডেফিনেটলি আলাদাভাবে থাকবে, কোনো অসুবিধা নেই তাতে। আচ্ছা, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে অনলাইন মক টেস্ট, উইকলি টেস্ট, মান্থলি টেস্ট, এভরিথিং কিন্তু প্রোভাইড করা হবে এই পেড ব্যাচে স্পেশাল ভাবে। এবং এই পুরো কোর্সটা কিন্তু 999-এ আমি রেখেছি, মাত্র 999 পুরো ম্যাথস ব্যাচটা। কতদিন অবধি এগুলো থাকবে? যতদিন না আমাদের এক্সাম কমপ্লিট হয়, যতদিন না আমাদের পরীক্ষা পুরোপুরিভাবে শেষ হচ্ছে, পুরো প্রসেস কমপ্লিট হচ্ছে, ততদিন অবধি কিন্তু এই কোর্সটা তোমাদের জন্য থাকবে। আর যারা জয়েন করতে চাইছো তারা কিন্তু ইমিডিয়েটলি যোগাযোগ করো, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8240531407, হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো, আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে? ওকে, চলো। আচ্ছা, আমাদের আজকের যে প্রশ্নটা, পরের যে প্রশ্নটা ছিল সেটা কত হবে বলো? কত নম্বর প্রশ্ন করছিলাম আমি তো সেটাই ভুলে গেলাম বলতে গিয়ে। 6 নম্বর অবধি বোধহয় করানো হয়েছিল, তাই তো? 6 নম্বর অবধি করানো হয়েছিল, তাহলে 7 নম্বরটা।
চলো 7 নম্বর প্রশ্নটা বলো। হ্যাঁ, টেলিগ্রামটাও সবাই অ্যাড হয়ে যেও। চলো 7 নম্বর প্রশ্নটা দেখো, আবারও কিন্তু তোমার 7 নম্বর প্রশ্নটা আছে প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার থেকেই। প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার থেকেই কিন্তু 7 নম্বর প্রশ্নটা আমি রেখেছি। বলছে একজন দোকানদার 30টি পেন ক্রয় করলেন 27টা পেনের ধার্য মূল্যে। ধার্য মূল্য মানে কি? মানে হচ্ছে মার্ক প্রাইস। 30টা পেনের যে কস্ট প্রাইস সেটা হচ্ছে 27টা পেনের মার্ক প্রাইসের সাথে সমান। তার শতকরা লাভের হার কত? হোয়াট ইজ হিজ প্রফিট পার্সেন্টেজ? তার প্রফিট পার্সেন্টেজ কত সেটা আমাদেরকে বের করতে দিয়েছে। বলো প্রফিট পার্সেন্টেজ কত হবে আমাদেরকে বের করতে দিয়েছে। খুব সুন্দর একটা প্রশ্ন, ভীষণ সহজ, আর WBSSC-র জন্য একদম পারফেক্ট একটা কোশ্চেন। স্বরূপ বলছো বি হবে, আর কেউ? আর কেউ অ্যান্সার দেবে? দেখো সিম্পল, বলছে এর শপকিপার বাই মানে সে নিজে পারচেস করেছে, তাহলে কস্ট প্রাইস, তাহলে সিম্পল এভাবে লিখি না যে কস্ট প্রাইস অফ 30 মানে 30টা পেনের কস্ট প্রাইস যেটা ইকুয়াল মার্কড প্রাইস অফ 27। মার্কড প্রাইস অফ 27, 30টা পেনের কস্ট প্রাইস 27টা পেনের মার্কড প্রাইসের সাথে সমান। ঠিক ঠিক তো? আচ্ছা, এটাকে কাটাকুটি করো 3 দিয়ে, 10 আর এখানে 9। তার মানে আমি এখান থেকে কস্ট প্রাইস আর মার্কড প্রাইসটা লিখে নিই 9/10। 9/10 মানে ব্যাপারটা এরকম, ভালো করে বোঝো জিনিসটা, এই জিনিসটা ভালো করে বোঝো। দোকানদার হচ্ছে মিডিলম্যান, দোকানদার হচ্ছে মিডিলম্যান, শপকিপার, শপকিপার যে সে কিন্তু এখানে মিডিলম্যান আছে। সে নিল তার হোলসেলারের কাছ থেকে, সে নিল তার হোলসেলারের কাছ থেকে। ঠিক আছে, হোলসেলারের কাছ থেকে মানে হোলসেলার শপকিপারকে দিল, শপকিপার দেবে কাস্টমারকে। এবারে যেই পেনটা, একটি পেনের দাম এই যে আমরা পেলাম 9:10, ধরো একটি পেনের এমপি সব হোলসেলার যে সে মার্ক করে রেখেছিল 10 টাকা, কিন্তু হোলসেলার তো ও শপকিপারকে ওটা 9 টাকাতে দিচ্ছে, শপকিপারকে 9 টাকাতে দিচ্ছে। মানে জিনিসটা এরকম দাঁড়ানো যে অরিজিনাল যে ওই পেনটার যে এখানে কিন্তু একটা পেনের পেয়েছি, অরিজিনালি কোনো একটি পেনের মার্কড প্রাইস ছিল 10 টাকা, তাহলে সেখানে কস্ট প্রাইস কত দাঁড়ালো? সে 9 টাকাতে কিনলো, মানে 10 টাকা মূল্যের কোনো জিনিস হোলসেলারের কাছ থেকে শপকিপার 9 টাকাতে কিনলো। এবারে সে যখন কাস্টমারকে দেবে সে কিন্তু ওই দামেই দেবে। এখানে অঙ্কে কিন্তু আলাদা করে কোথাও বলা নেই কাস্টমারকে দেওয়ার সময় সে কোনো ডিসকাউন্ট দিচ্ছে, বলা নেই। মানে ধরে নিতে হবে কাস্টমারকে কিন্তু অরিজিনাল মার্কড প্রাইসেই জিনিসটা দিচ্ছে, কাস্টমারকে অরিজিনাল মার্কড প্রাইসেই জিনিসটা দেওয়া হচ্ছে। তাহলে দোকানদার 9 টাকাতে যে জিনিসটি কিনেছে সেটা 10 টাকাতে কাস্টমারকে বিক্রি করলো। তাহলে এখানে ও লাভ করলো কত টাকা বলো? 1 টাকা ও লাভ করলো না এখানে? এখানে ও লাভ করলো কত টাকা? 1 টাকা লাভ করলো। 9 টাকার কেনা জিনিসটা 10 টাকাতে দিল মানে 1 টাকা লাভ করলো। তাহলে আমাদের বলেছে প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে প্রফিট পার্সেন্টেজ সবসময় কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেশন হবে বাই ডিফল্ট, তাই তো? তাহলে 1/9, 1 টাকা প্রফিট 9 টাকার ওপরে, তাহলে 1/9 ইন্টু 100%। তাহলে 1/9, তাহলে 1/9 মানেই তো 11/1/9%। তাহলে অপশন বি আমাদের অ্যান্সার। 1/9 মানেই 11/1/9%। ঠিক আছে, দেখে নাও। হ্যাঁ, গ্রুপ ডিতে থাকতে পারে, গ্রুপ ডিতে থাকতে পারে। গ্রুপ সি একটু স্ট্যান্ডার্ড হবে, বাট গ্রুপ ডিতে কিন্তু তোমার এই লেভেল থাকবে। গ্রুপ ডি হচ্ছে ক্লাস 8 লেভেল, সেটা তোমাকে বুঝতে হবে। আর এই যে ক্লাসগুলো করাচ্ছে সেটা সি আর ডি এর মিক্সড। ঠিক আছে, সি আর ডি মিক্সড, আলাদাভাবে তো সি আর ডি করাচ্ছি না, তো সেই হিসেবে ডেফিনেটলি থাকতে পারে। 11/1/9% হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 8, বলো তো কোশ্চেন নাম্বার 8 কি হবে? বলছে দ্য রেশিও বিটুইন দ্য থার্ড প্রপোর্শনাল অফ 12 and 30 and mean proportional of 9 and 25। বলো বলো কত হলো? বলছে যে আমাদেরকে রেশিও বের করতে দিয়েছে 12 এবং 30-এর মধ্যে যে থার্ড প্রপোর্শনাল আছে, 12 এবং 30-এর যে থার্ড প্রপোর্শনাল, আর 9 আর 25-এর যে মিন প্রপোর্শনাল, তাদের রেশিও কত, তাদের রেশিও কত বের করতে দিয়েছে। বলো
করেছো কেউ? দেখো এটা আগে জানতে হবে থার্ড প্রপোর্শন কি। ডাইরেক্ট একটা ফর্মুলা মনে রাখবে, আমি এখানে ডাইরেক্ট একটা ফর্মুলা বলছি। যখন তোমাকে দুটো নাম্বার দিয়ে তার থার্ড প্রপোর্শনটা বের করতে দেবে, থার্ড প্রপোর্শন, এটা জাস্ট এরকম করবে, সেকেন্ড টার্ম যেটা তার স্কোয়ার ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম, ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম, এটা মনে রাখবে, এটা মনে রাখবে, ঠিক আছে? এইটা মনে রাখবে যে থার্ড প্রপোর্শন যেটা সেটা হচ্ছে ফর্মুলা এটা, সেকেন্ড টার্মের স্কোয়ার বাই ফার্স্ট টার্ম। আর যখন তোমাকে কোনো কিছু মিন প্রপোর্শন বের করতে দেবে, এটা তো সব ক্ষেত্রেই, যখন মিন প্রপোর্শন বের করতে দেবে তখন রুট অফ প্রোডাক্ট অফ টু গিভেন নাম্বার, প্রোডাক্ট অফ টু গিভেন নাম্বার, প্রোডাক্ট অফ টু গিভেন নাম্বার, প্রোডাক্ট অফ টু গিভেন নাম্বার হচ্ছে মিন প্রপোর্শন। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তাহলে তোমাকে থার্ড প্রপোর্শন বের করতে দিয়েছে 12 আর 30-এর মধ্যে, তাহলে সেকেন্ড টার্ম ছিল 30, 30-এর স্কোয়ার মানে 30 ইন্টু 30 বাই 12, এটা আমি পেয়ে যাচ্ছি থার্ড প্রপোর্শন যেটা, থার্ড প্রপোর্শন যেটা সেটা। কাটাকুটি করে নাও, 3 দিয়ে 10, আবার 3 দিয়ে এটা 4 হয়ে গেল, তাহলে আবার কত হয়ে গেল এখানে দেখে নাও, 2 দিয়ে 5 আর 2 দিয়ে এটা 15, তার মানে 5 15 75, 75। আর যখন আমাদের মিন প্রপোর্শন বের করতে দিল তাহলে তোমার হয়ে গেল 9 ইন্টু 25, তাহলে 9 ইন্টু 25, 9 থেকে 3, 25 থেকে 5 মানে 15। তাহলে এখন কি করতে দিয়েছে, ওই থার্ড আর মিন প্রপোর্শনের মধ্যে রেশিও, দ্যাট ইজ 75 আর 15, তার মানে 5:1। কারেক্ট অ্যান্সার 5:1, অপশন বি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে একদম। চলো পরের প্রশ্নে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো তো, কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, বলছে যে 7টি ক্রমিক সংখ্যার সমষ্টি যদি হয় 175, তাহলে বৃহত্তম সংখ্যার দ্বিগুণ ও ক্ষুদ্রতম সংখ্যার 3 গুণের মধ্যে পার্থক্য কত, বলো। 7টি ক্রমিক সংখ্যা, 7টি ক্রমিক সংখ্যার যে সমষ্টি সেটা 175 বলা আছে, 175, 7টা ক্রমিক সংখ্যার সমষ্টি 175, তাহলে বৃহত্তম সংখ্যার দ্বিগুণ আর ক্ষুদ্রতম সংখ্যার 3 গুণের পার্থক্য কত বের করতে দিয়েছে। দেখো যখনই তোমাকে এখানে কনজিকিউটিভ নাম্বার বলে দিল না, তুমি অ্যাভারেজ দিয়ে করো অঙ্কটা, সব থেকে ভালো হবে। যদি কেউ করে থাকো নয়েরটা আমাকে জানাবে, জানাবে আমাকে। কি এখানে কনজিকিউটিভ নাম্বার যখনই বলে দেবে, কনজিকিউটিভ নাম্বারের সাম জানা আছে, তুমি অ্যাভারেজটা বের করে নাও, অনেক সুবিধা হবে। অ্যাভারেজ, অ্যাভারেজ আমরা কি করে বের করি, অ্যাভারেজ আমরা কি করে বের করি, টোটাল যে সাম, টোটাল যে সাম সেইটা মানে 175 বাই নাম্বার অফ অবজারভেশনস, কতগুলো নাম্বার, 7টা নাম্বার, তাহলে সাম বাই 7, এটা করলে কত হয়ে যাবে দেখে নাও, তোমার 14, 35, 5 7 35, তার মানে তোমার কত হয়ে গেল এখানে 25 হয়ে গেল। এইবারে এই যে তোমাকে 7টা নাম্বার বলেছে না, তুমি একটু লেবেলিং করে নাও, সুবিধা হবে। ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, ফোর্থ নাম্বার, ফিফথ নাম্বার, সিক্সথ নাম্বার আর সেভেন্থ নাম্বার। মনে রাখবে কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে সবসময় একদম মিডিল ভ্যালুটা তার অ্যাভারেজ হয়। নাম্বারগুলো যখন ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে সাজানো থাকে, একদম মিডিল ভ্যালুটা তার অ্যাভারেজ হয়ে যায়, ঠিক আছে? তাহলে 25 যদি অ্যাভারেজ হয়, তাহলে 1 থেকে 7-এর মধ্যে একদম মিডিলে হচ্ছে 4, তাহলে 4 নম্বরটা হচ্ছে 25। এখানে আলাদা করে অড নাম্বার বা ইভেন নাম্বারের কথা তো বলেনি, তার মানে তুমি পরপর নাম্বারগুলো লিখে যাও। তাহলে আমাকে বলেছে সব থেকে ছোট আর সব থেকে বড় নাম্বারটা আগে বের করতে হবে, তাহলে 25 হচ্ছে ফোর্থ নাম্বার। এখান থেকে যদি ফার্স্ট নাম্বারটা বের করতে চাই, জাস্ট 3 ঘর ব্যাকওয়ার্ডে, 3 ঘর ব্যাকওয়ার্ডে, তাহলে 25 তুমি আলাদা আলাদা করে করতে পারো, দরকার নেই, জাস্ট 3 ঘর ব্যাকওয়ার্ডে এলাম, তার মানে তোমার 22, কারণ জাস্ট এখানে পরপর আছে। 7 নাম্বারটা 25 থেকে 3 ঘর ফরওয়ার্ড, মানে জাস্ট আমি যোগ করে দেবো, তাহলে 25 + 3 28 হলো। লার্জেস্ট নাম্বার 28, স্মলেস্ট নাম্বার 22। বলেছে কি যে ডিফারেন্স বিটুইন দ্য টোয়াইস বিটুইন দ্য লার্জেস্ট নাম্বার, তাহলে এটার টোয়াইস মানে হচ্ছে 56, আর থ্রাইস অফ দ্য স্মলেস্ট নাম্বার, তাহলে এটার 3 গুণ, 3 গুণ করলে 66, এদের ডিফারেন্স, তাহলে রিকোয়ার্ড ডিফারেন্সটা 56 আর 66 মানে 10।
তাহলে অপশন সি আমাদের অ্যান্সার। অপশন সি আমাদের অ্যান্সার। আলাদা করে বাকিগুলো বের করার দরকার নেই, জাস্ট আমরা এইভাবে করব। হ্যাঁ, সবার উত্তর ঠিক আছে, প্রত্যেকের উত্তর ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে তুমি এটা এক্স ধরে করতে পারতে, কিন্তু কি মনে হচ্ছে এক্স ধরে করার থেকে আমি যেভাবে অ্যাভারেজ দিয়ে করলাম সেইটা কি বেশি সহজ হচ্ছে না? ঠিক আছে, এইভাবে করবে। চলো যাওয়া যাক পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 10। চলে এসেছি আমরা ট্রেনে, ট্রেনের অঙ্কে চলে এসেছি। বলো 10 নম্বর অঙ্কটা কত হচ্ছে বলো। বলছে যদি একটি ট্রেন 40 কিমি প্রতি ঘন্টা বেগে যায় তবে গন্তব্যে 11 মিনিট দেরিতে পৌঁছচ্ছে, কিন্তু ট্রেনটি 50 কিলোমিটার প্রতি বেগে যদি যায় তাহলে 5 মিনিট দেরিতে পৌঁছচ্ছে। তাহলে পুরো যাত্রাটি সম্পূর্ণ করার জন্য ট্রেনটির সঠিক সময় কত হবে? খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে। আশা করি আমি তোমাদের আগে করিয়েওছি এই অঙ্কটা, তাই না? আগে করিয়েছি তো? বলো বলো কি হবে এটা। দেখো, সেম ডিস্টেন্স কভার করছে, সেম ডিস্টেন্স কভার করার ক্ষেত্রে একবার 40 কিমি প্রতি ঘন্টাতে যাচ্ছে, যখন সে 11 মিনিট লেটে পৌঁছলো, মানে 40 কিমি প্রতি ঘন্টাতে গিয়ে 11 মিনিট লেট করলো। 50 কিমি প্রতি ঘন্টাতে গিয়ে স্পিডটা বাড়িয়েছে, তাই একটু তাড়াতাড়ি পৌঁছচ্ছে, তার মানে 5 মিনিট লেট করছে সেখানে। কিন্তু কোনোটাতেই সে সঠিক সময়ে পৌঁছলো না। ওই সঠিক সময়টি আমাদের বের করতে হবে, সঠিক সময়টা আমাদের বের করতে হবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, অপশন টেস্ট করতে পারো, অসুবিধা নেই। দেখো, প্রথমত আমরা কি জানি, এই ফর্মুলাটা তো তোমাদেরকে জানতেই হবে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এটা আমাদের জানতে হবে। আর আমরা এটাও জানি, ডি যদি সেম হয় মানে একই ডিস্টেন্স কভার করার ক্ষেত্রে স্পিড টাইম কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। একই ডিস্টেন্স কভার করার ক্ষেত্রে স্পিড আর টাইম ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। স্পিড আর টাইম ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে একই ডিস্টেন্স কভার করার ক্ষেত্রে। যার যত বেশি স্পিড তার সময় কম লাগবে, কম স্পিড হলে সময় বেশি লাগবে। তাহলে তুমি একটা কাজ করো, লিখে নাও এখানে ফার্স্ট ডে, ফার্স্ট ডে, আর এই দিকে লেখো সেকেন্ড ডে, ফার্স্ট ডে আর সেকেন্ড ডে। তাহলে আমরা 2 দিনে স্পিডের রেশিওটা লিখবো 40 কিমি/আওয়ার আর 50 কিমি/আওয়ার। এই তোমার স্পিডের রেশিওটা জানা আছে, প্রত্যেকে শুনবে মন দিয়ে। ঠিক আছে, এবারে আমি যখন এখান থেকে টাইম বের করব, যেটা আমি বললাম স্পিড টাইম ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে জাস্ট রিভার্স হয়ে 50 আর 40 হয়ে গেল। শূন্যগুলোকে উড়িয়ে দাও, 5 আর 4। এই 2 দিনের মধ্যে টাইম গ্যাপটা কত? মানে প্রথম দিন আমি ধরে নিচ্ছি ও 5 ঘন্টাতে পৌঁছচ্ছে, সময় ওর 5 লাগছে। দ্বিতীয় দিন স্পিড বাড়িয়েছে বলে সময়টা 4। গ্যাপটা, টাইমের মধ্যে গ্যাপটা কত? 4। এই যে একের গ্যাপ, এই একের গ্যাপ পেলাম আমরা, একের গ্যাপ অ্যাকর্ডিং টু কোশ্চেন কতটা গ্যাপ? প্রথম দিন তো 11 মিনিট লেট করে, আর দ্বিতীয় দিন 5 মিনিট লেট করে, দুদিনই লেট করছে। প্রথম দিন 11, দ্বিতীয় দিন 5, তার মানে দুদিনের মধ্যে 6 মিনিটের গ্যাপ থাকছে না, তাই না? দুদিনের মধ্যে 6 মিনিটের গ্যাপ, মানে দ্বিতীয় দিন ও 6 মিনিট আগে পৌঁছেছে প্রথম দিনের তুলনায়, কিন্তু লেটই করেছে, তাহলে 6 মিনিটের গ্যাপ। তাহলে এক মানেই হচ্ছে এখানে 6 মিনিট। এই যে গ্যাপটা পেলাম, এক মানেই 6 মিনিট। যে কোনো একটা বের করো, হয় ফার্স্ট ডের প্রপার টাইম, না হলে সেকেন্ড ডে, যে কোনো একটা। এক মানে যদি 6 হয় তাহলে 5 মানে কত? 5 × 6 = 30। তার মানে প্রথম দিন ও 30 মিনিট সময় লেগেছিল ওই ডিস্টেন্সটা কভার করতে। প্রথম দিন ও 30 মিনিট সময়ে ওই পার্টিকুলার ডিস্টেন্সটা কভার করেছে, কিন্তু প্রথম দিন তো লেট করেছিল, ও তো এক্সাক্ট টাইমে পৌঁছয়নি, ব্যাপারটা বুঝতে হবে। ও তো 11 মিনিট লেট করেছিল, তার মানে 11 মিনিট লেট করে 30 মিনিট সময় নিয়েছিল। 30 মিনিটে পৌঁছেছিল কিন্তু তাতে 11 মিনিট লেট ছিল, তাহলে কারেক্ট টাইমটা কত? 11 বিয়োগ করে দাও, হয়ে গেল। আবার কি করবে? 30 থেকে জাস্ট 11 মিনিট বাদ দিয়ে দাও, তার মানে 19 মিনিট হচ্ছে কারেক্ট টাইম। দ্বিতীয় দিন থেকেও করতে পারি, কি? 1 মানে 6, তাহলে দ্বিতীয় দিনে 4, তাহলে 4 মানে 24 মিনিট, তাহলে দ্বিতীয় দিন ও 24 মিনিটে পৌঁছেছিল, 24 মিনিট সময় নিয়ে পৌঁছেছিল, কিন্তু তাতে তো 5 মিনিট লেট ছিল। তাহলে এখান থেকে 5 তুমি বাদ দাও, সেই 19 মিনিটই হচ্ছে। ডেফিনেটলি সেম টাইম তো হবেই, কারণ 2 দিনই সেম ডিস্টেন্স কভার করছে। ব্যাস, তুমি যেভাবেই করো কারেক্ট টাইমটা চলে এলো 19 মিনিট, মানে অপশন সি আমাদের অ্যান্সার। একদম সবার উত্তর ঠিক আছে।
প্রত্যেকের উত্তর ঠিক আছে। বোঝা যাচ্ছে তো? সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, কোনো এক্স ওয়াই ধরার কোনো ব্যাপার থাকছে না কিন্তু। দেখো সব রেশিও মেথড। আমার কাছে অঙ্ক করছো মানে আমি কিন্তু 90% অঙ্ক রেশিও মেথডেই করাবো তোমাদের। চলো 11 নম্বর অঙ্ক, আবার একটা রেশিওর অঙ্কতে চলে এসেছি। দেখো রেশিও, পার্সেন্টেজ এগুলো বেস চ্যাপ্টার। এইগুলো যদি তোমার ক্লিয়ার থাকে, ব্যাস তুমি অঙ্কে উতরে গেলে, অঙ্ক নিয়ে আর ভাবতে হবে না। এই বেস চ্যাপ্টারগুলো আগে আমাদের ক্লিয়ার করতে হবে। ওকে, তো আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন আমি তোমাদের আগে করিয়েছি, আবার প্র্যাকটিসের জন্য রেখেছি। একটি ব্যাগের মধ্যে 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সার কিছু কয়েন আছে। 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন আর কিছু 25 পয়সার কয়েন আছে। কি রেশিওতে আছে? 5:6:8, এই রেশিওতে আছে। বলছে ব্যাগে মোট 210 টাকা আছে, তাহলে প্রত্যেকটি কয়েন কতগুলো করে আছে তুমি বলো। ক্লিয়ার প্রশ্নটা? সবার ক্লিয়ার? 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, আর ওদিকে 25 পয়সার কয়েন আছে। কয়েনের রেশিও গুলো দিয়ে দিয়েছে, বলছে 5:6:8, এই রেশিওতে কয়েনগুলো আছে। এইটা কিসের রেশিও? নাম্বার অফ কয়েন্স। ক্লিয়ার? নাম্বার অফ কয়েন্স। এবারে বলছে তোমার ব্যাগে আছে 210 টাকা, তোমার ব্যাগে আছে 210 টাকা, তাহলে আমি এখান থেকে ভ্যালুর রেশিওটা বের করব। ভ্যালু রুপিজে, রুপিস ফরম্যাটে আমি ভ্যালুর রেশিওটা বের করব। ঠিক আছে? আচ্ছা, সিম্পল জিনিস। 1 টাকার কয়েন 5টা আছে, কত টাকা? ডেফিনেটলি 5 টাকা। ক্লিয়ার? রুপিজে, আর আমি এখানে রুপিস সাইন দিচ্ছি না। আচ্ছা, 50 পয়সা মানে হাফ রুপিস, দুটো 50 পয়সাতে 1 টাকা, তাহলে 6টা 50 পয়সা মানে 3 টাকা, 3 টাকা হলো। 25 পয়সা মানে 1/4 রুপিস, 4টে 25 পয়সাতে 1 টাকা, তাহলে 8টা 25 পয়সাতে 2 টাকা, তাহলে হয়ে গেল ভ্যালুর রুপিস এই 5:3:2। টোটালটা যোগ করলে 10 হয়ে যাচ্ছে, টোটালটা যোগ করলে 10। আর এই টেন অ্যাকর্ডিং টু কোশ্চেন, এই 210 আমি এই জায়গাটায় লিখছি, হ্যাঁ জায়গার অভাব পড়ে গেছে লেখার জন্য। 10 মানে হচ্ছে 210 টাকা। এই যে 10 ইউনিট আমাদের বেরোলো, এটা মানেই হচ্ছে 210 টাকা। তাহলে 1 মানে কত? ঐকিক নিয়মে 21। এই যে 1-এর ভ্যালু 21 পেলাম, আমাদের বলেছে কি যে কোন কয়েনটা কতগুলো করে আছে, কোন কয়েনটা কতগুলো করে আছে। 1 মানে তুমি 21 ইউনিট পেয়ে গেছো। আমি দেখলাম আমার হিসেব অনুযায়ী 10 হলো, অঙ্কে বলেছে 210 টাকা, তাহলে আমার হিসেব অনুযায়ী 10 টাকা, অঙ্কের হিসেব অনুযায়ী 210 টাকার সাথে সমান। ঐকিক নিয়মে 1 মানে 21, তাহলে 1 টাকার কয়েন কতগুলো আছে? 5টা। তাহলে 5 মানে কত হবে তোমার? 5 × 21 মানে 105। 6 মানে কত হবে? 6 × 21, তার মানে হচ্ছে তোমার 126। 8 মানে কত হবে? 8 × 21, তার মানে হয়ে গেল 168। অপশন এ কারেক্ট। সববার উত্তর ঠিক আছে, যেগুলো 21-এর মাল্টিপল হবে সেটাই আমাদের উত্তর। একদম, এটা খুব সুন্দর বলেছো বিশ্বজিৎ, খুব সুন্দর উত্তর দিয়েছো। যেগুলো 21-এর মাল্টিপল হবে আমরা অপশন দেখে সেটাও চেক করতে পারি। কেন? কারণ আমাদের যেটা টোটাল মানি সেটা 21-এর মাল্টিপল ছিল বলে। খুব সুন্দরভাবে বললে। যেটা আমাদের টোটাল মানি সেটা যেহেতু 21-এর মাল্টিপল ছিল, তাই জন্য এই যে অপশন যেগুলো হবে সেগুলো কিন্তু তোমার সবকটা 21-এরই মাল্টিপল হবে। ঠিক আছে? একদম। তা এই হচ্ছে তোমার অ্যাকচুয়াল অঙ্কটা করার প্রসেস, বা অপশন টেস্টে আমরা এভাবেও করতে পারি। পরের প্রশ্নে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 12 দেখো কি বলেছে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দিয়েছি, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে একটা, যে তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক বহুবার করানো হয়েছে। বলো 12 নম্বর অঙ্কটা কত হবে? বলছে এ আর বি একসাথে একটি কাজ 18 ঘন্টাতে শেষ করতে পারে। একসাথে কাজ করলে তারা 18 ঘন্টা সময় নেয়। 6 ঘন্টা পরে এ বাড়ি চলে গেছে, বাকি কাজটা শেষ করতে বি এর 36 ঘন্টা সময় লেগেছে। যদি এ একা কাজটা করত তাহলে তার কত ঘন্টা সময় লাগতো? এ যদি একা কাজটা করত তাহলে কত ঘন্টা সময় লাগতো, এটা আমাদের প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো যে সত্যিই জায়গা কিনতে হবে, কারণ এই একটা ছোট্ট স্ক্রিনের মধ্যে এই ইংলিশ কোশ্চেন, বাংলা কোশ্চেন, তারপরে আবার আমার এত বড় একটা ছবি, না হলে আমাকে রিমুভ করে দিতে হবে, তাহলে জায়গা চলে আসবে। বলো। টাইম অ্যান্ড ওয়ার্ক বহুবার করানো হয়েছে। টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে আমি কনসেপ্টে এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি। টোটাল ওয়ার্ক আমরা জানি মোট কাজের পরিমাণ, সেটাকে কত সময়ে কাজটা হচ্ছে আর কত
এফিসিয়েন্সি নিয়ে কাজটা হচ্ছে এই দুটো প্রোডাক্টের সাথে সমান হবে, ঠিক না? টোটাল ওয়ার্ক যেটা, টোটাল ওয়ার্ক মোট কাজের পরিমাণ, যারা কাজটা করছে তারা কত সময়ে কাজটা করছে আর কত কর্মদক্ষতা নিয়ে, কত এফিসিয়েন্সি নিয়ে কাজটা করছে, সেই দুটোর প্রোডাক্টের সাথে সমান হবে। বলো। বিশ্বজিৎ বলছো 27, আঞ্জার বলছো ডি, আচ্ছা বাপ্পা বলছো ডি, ডি নয়, তুমি বলছো 54। বেশ, দেখো সিম্পল জিনিস, সিম্পল ভাবে আমরা করব। এ আর বি আমরা জানি যে এ আর বি যদি পুরো কাজটা দুজনে মিলে একসাথে করে ওরা 18 ঘন্টা সময় নেয়। কনসেপ্ট ক্লিয়ার করো প্রত্যেকে, কনসেপ্টটা ক্লিয়ার করো, ব্যাস 2 সেকেন্ডের অঙ্ক। অ্যাকচুয়ালি সত্যিই 2 সেকেন্ডের, মানে তোমার লিখতে যতটা সময় লাগবে এর থেকে বেশি আর কিছু নয়। আচ্ছা, এ আর বি একসাথে কাজটা করলে 18 ঘন্টা সময় নেয় কোনো একটি টোটাল কাজ, আমরা জানি। এ কিন্তু 6 ঘন্টা কাজ করেছে। এর কাজ করার কথা কত ছিল বলো? এ 18 ঘন্টা কাজ করার কথা, বিও 18 ঘন্টা কাজ করার কথা, এ কাজ করলো 6 ঘন্টা, ঠিক আছে? আচ্ছা, বলছে বি টেক্স 36 আওয়ার্স টু ফিনিশ রেস্ট অফ দ্য ওয়ার্ক। আচ্ছা, কোথাও কি এটা বলা আছে যে এ একা 6 ঘন্টা কাজ করেছে? এ অ্যালোন ওয়ার্ক 6 আওয়ার্স, কোথাও বলা নেই তো। তার মানে আমরা ধরে নেব এ কিন্তু একা কাজ করেনি, এ কিন্তু বি এর সাথেই কাজ করেছে, দ্যাট ইজ কাজটা দুজনে মিলেই শুরু করেছে। তাহলে এ আর বি দুজনে মিলেই কিন্তু 6 ঘন্টা করেছে, যার মধ্যে আমি শুধুমাত্র এর কন্ট্রিবিউশনটা লিখলাম, অনলি এর কন্ট্রিবিউশন 6 ঘন্টা, ঠিক আছে? তারপরে এ বাড়ি চলে গেছে, বি কিন্তু এবারে একা কাজটা কন্টিনিউ করছে। লেখা আছে বি টেক্স 36 আওয়ার্স টু ফিনিশ রেস্ট অফ দ্য টাস্ক। বাকি কাজটা বি 36 ঘন্টা সময় নিয়েছে। তাহলে বি ওভারঅল কতটা কাজ করলো? বি ওভারঅল কতটা কাজ করলো? আগে 6 ঘন্টা, এখন 36 ঘন্টা। বি ওভারঅল 42 ঘন্টা কাজ করেছে। বি ওভারঅল 42 ঘন্টা কাজ করেছে। এবারে ভালো করে বোঝো, এই আমরা লিখে নিলাম কে কতক্ষণ কাজ করেছে, এইবারে হচ্ছে আসল খেলা। এর কতক্ষণ কাজ করার কথা ছিল? এর কিন্তু 18 ঘন্টা কাজ করার কথা ছিল। তার মধ্যে এ কতক্ষণ কাজ করলো? মাত্র 6 ঘন্টা কাজ করলো। তাহলে কত ঘন্টা কাজ করলো না? এ কত ঘন্টা কাজ করলো না বলো? 12 ঘন্টা কম কাজ করলো, তাই না? 12 আওয়ার্স লেস কাজ করেছে। এ 12 ঘন্টা কম কাজ করেছে। এবারে এ কম কাজ করলো বলে যে কাজের পরিমাণটা কমে গেল তা তো নয়। কাজের পরিমাণ আগেও যা ছিল কাজের পরিমাণ এখনো তাই আছে। এবারে বি এরও কিন্তু 18 ঘন্টায় কাজ করার কথা, কিন্তু দেখো বি 42 ঘন্টা কাজ করেছে। 42 ঘন্টা কাজ করেছে, তার মানে 24 ঘন্টা বেশি কাজ করেছে। 24 ঘন্টা, 24 আওয়ার্স মোর কাজ করেছে। তাহলে এর 18 ঘন্টা কাজ করার কথা, 12 ঘন্টা কম কাজ করলো, আর বি 24 ঘন্টা বেশি কাজ করলো। বিকে 24 ঘন্টা বেশি কাজ কেন করতে হলো? কারণ এ 12 ঘন্টা কম কাজ করেছে বলে। তার মানে এ 12 ঘন্টাতে যতটা কাজ করতে পারতো কিন্তু করেনি। এ 12 ঘন্টাতে যতটা কাজ করতে পারতো কিন্তু করেনি, ঠিক তত পরিমাণ কাজই বিকে 24 ঘন্টা বেশি সময় দিয়ে করতে হয়েছে। তাহলেই বোঝা গেল যে 12 ঘন্টা এর কাজ আর এর না করা কাজ, অ্যাকচুয়ালি এ তো 12 ঘন্টাতে যেটা করতে পারতো কিন্তু করলো না, দ্যাট ইজ 12 ঘন্টা এর না করা কাজ 24 ঘন্টা বি এর বেশি কাজ করার সাথে সমান। ক্লিয়ার? আমি কেন এই ইকুয়েশনটা লিখলাম? 12 ঘন্টা এর না করা কাজ 24 ঘন্টা বি এর বেশি কাজ করার সাথে সমান হলো। এখান থেকে দুজনের এফিসিয়েন্সির রেশিওটা আমি পেয়ে যাব। এ বাই বি কত হয়ে গেল দেখো, 2/1। জাস্ট রেশিও বের করো, 2/1। এটা পেলাম ওদের এফিসিয়েন্সির রেশিও, ওদের কর্মদক্ষতার রেশিও পেয়ে গেলাম 2:1। একসাথে কাজ করলে 3 এফিসিয়েন্সি নিয়ে কাজ করে। 3 এফিসিয়েন্সি নিয়ে যদি 18 ঘন্টা কাজ করতো তাহলেই কিন্তু টোটাল কাজটা কমপ্লিট হয়ে যেত। 3 এফিসিয়েন্সি নিয়ে 18 ঘন্টা কাজ করলেই টোটাল কাজ কমপ্লিট হয়ে যেত। তাহলে টোটাল কাজ মানেই তো আমরা জানি কতক্ষণ কাজটা হয় আর কত সময়ে। তাহলে দেখো আমি এই দিকটাতে লিখছি, টোটাল ওয়ার্কটা টাইম ইন্টু এফিসিয়েন্সি, 18 ঘন্টা ওরা দুজনে যদি একসাথে 3 এফিসিয়েন্সি নিয়ে কাজ হতো তাহলে 3 18 কত হয়? 54। তাহলে কিন্তু পুরো কাজটা কমপ্লিট হয়ে যেত।
এবারে আমাদের প্রশ্নটা কি বলেছে, এ যদি এখন একা কাজটা করতে চায় কতটা সময় লাগবে। এবারে এই 54 ইউনিট কাজই যখন এ একা করবে, এ তো 2 এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে, 2 এফিসিয়েন্সি নিয়ে, তাহলে কতক্ষণ সময় লাগবে। এফিসিয়েন্সি মানেই তো যতটা কাজ করবে বাই যত সময়ে কাজ করবে। এফিসিয়েন্সি মানে কি, এফিসিয়েন্সি মানে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। তাহলে কি হয়ে গেল অ্যান্সার, টাইম অফ এ, টাইম অফ এ দ্যাট ইজ 54 ইউনিট কাজ করবে 2 এফিসিয়েন্সি নিয়ে, মানে 27। এ যদি একা কাজটা করতে চায় তাহলে অপশন ডি, 27 দিনে পুরো কাজটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, সবার কনসেপ্ট ঠিক আছে, আমি দেবো ক্লাস, মাল্টিপলের ক্লাস দিতে হবে তাই তো? হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, বোঝা গেল তো, কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে এই ফর্মুলার ওপর বেস করে কিন্তু হচ্ছে অঙ্ক, এই ফর্মুলার ওপর বেস করে। তাহলে মোট কাজের পরিমাণ 54 ইউনিট, এ করবে 54/2 27 দিন। যদি বলতো বি একা কাজটা করবে, তাহলে বি কিন্তু 54/বি এর এফিসিয়েন্সি 1, মানে 54 দিন তখন উত্তর হতো। আর এখন কিন্তু তোমার 27 উত্তর, মানে ডি। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যারা নতুন ক্লাসে আসছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। প্রতিদিন ক্লাস হচ্ছে, রেগুলার ক্লাস হচ্ছে, সেই ক্লাসগুলো কিন্তু রেগুলার বেসিসে জয়েন করো। তোমাদের জন্য করাচ্ছি সম্পূর্ণ ফ্রি ক্লাস ইউটিউবে। পেইড কোর্সের জন্য আলাদাভাবে কন্ট্যাক্ট করবে, বাট এই ক্লাসগুলো সব দিন চলতে থাকে। রেগুলার বেসিসে কিন্তু 3-4টে করে ক্লাস হয়, তো এই ক্লাসগুলো জয়েন করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। চলো পরের প্রশ্নটাতে এলাম। আচ্ছা, আবারও একটা বেশ সুন্দর অঙ্ক পেয়ে গেছি, দেখে নাও কি বলছে। অ্যাভারেজ স্যালারি, অ্যাভারেজ স্যালারির অঙ্ক বলছে, অ্যাভারেজ স্যালারি অফ দ্য হোল এমপ্লয়িজ, অফিসার অ্যান্ড ক্লার্কস ইন এ কোম্পানি ₹300 পার ডে, ₹300 পার ডে। বোঝা গেল? বলছে কোনো একটা কোম্পানিতে যতজন অফিসার বা ক্লার্ক আছে সব মিলিয়ে অ্যাভারেজ স্যালারি হচ্ছে 300 টাকা প্রতিদিন। অফিসারদের গড় বেতন প্রতিদিন 800 টাকা, আর ক্লার্কদের গড় বেতন প্রতিদিন 240 টাকা। যদি অফিসার হয় 30 জন, তাহলে ওই কোম্পানিতে ক্লার্ক কত? বলো, বলো কি হবে। আমি জানিয়ে দেবো কালকে, রিজনিং এর নেক্সট চ্যাপ্টার কি হবে আমি জানিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি সব তোমাদেরকে আগে থেকে জানিয়ে দেবো। তোমরা খালি গ্রুপটা ফলো করতে থাকবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখনো যারা জয়েন করোনি হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপ, তারা কিন্তু অবশ্যই জয়েন করে রেখো। আর ফেসবুক পেজও, সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, এভরিথিং, এভরিথিং ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওখান থেকে গ্রুপগুলো সবাই জয়েন করে নাও। আমি যা কিছু রুটিন বলো, নোটিশ বলো, আমি সঙ্গে সঙ্গে কিন্তু গ্রুপে আপডেট দিতে থাকি। আচ্ছা, মোহিত বলছো ডি হবে, বাপ্পা বলছো 250-এর ডি হবে কি? হ্যাঁ ঠিক আছে। কিভাবে করব? অ্যালিগেশন, অ্যালিগেশনে করো না, তাহলেই তো হয়ে যাবে। একদিকে লেখো অফিসার্স, একদিকে লেখো অফিসার্স, আরেক দিকে লেখো ক্লার্কস। একদিকে লেখো অফিসার্স, একদিকে লেখো ক্লার্কস। কি নিয়ে অ্যালিগেশন করব বলো তো? অ্যাভারেজ স্যালারি, অ্যাভারেজ স্যালারি নিয়ে আমরা অ্যালিগেশন করব। অফিসারদের অ্যাভারেজ স্যালারি হচ্ছে 800 টাকা, ক্লার্কদের অ্যাভারেজ স্যালারি কত? 240 টাকা। আর তোমার সব মিলিয়ে এমপ্লয়ীদের অ্যাভারেজ স্যালারি 300 টাকা, যেটা মাঝে হবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, লিঙ্ক আপ বা তোমার অ্যাভারেজ অ্যালিগেশন। ঠিক আছে, অফিসারদের অ্যাভারেজ স্যালারি, ক্লার্কদের অ্যাভারেজ স্যালারি, আর মাঝে লিখলাম ওভারঅল কোম্পানির যে অ্যাভারেজ স্যালারি। এবারে ক্রস ডিফারেন্স, এই চ্যাপ্টারটা যাদের করা নেই তাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হবে, তো ঠিক আছে আমি করিয়ে দেবো ক্লাস কখনো। এই দুটো ডিফারেন্স এদিকে, এই দুটো ডিফারেন্স এদিকে, 300 থেকে 240 বাদ দিলে কত হয়? 60। একেবারে লিখে দিলাম 60, 60। আর এই দুটো ডিফারেন্স কত হবে বলো? 500। এইটা আমি রেশিও পেলাম। কিসের রেশিও? যখন আমি অ্যাভারেজ স্যালারি নিয়ে অ্যালিগেশন করছি, আমি নাম্বার অফ এমপ্লয়িজের রেশিও পেলাম, নাম্বার অফ এমপ্লয়িজ। কাটাকুটি করো, কাটাকুটি করো, 2 দিয়ে কত হয়ে যাচ্ছে এখানে দেখে নাও, 3 আর 25। এই যে 3 আর 25 মানে কি? 3জন অফিসারে, তুমি যেদিকে যেটা পেয়েছো সেটা সেই পার্টকে রিপ্রেজেন্ট করছে। 3জন অফিসারের এগেনস্টে 25 জন ক্লার্ক, 3জন অফিসারের এগেনস্টে 25 জন ক্লার্ক। আমাদের অঙ্কে বলে দিয়েছে
অফিসার ছিল 30 জন, তাহলে 3 মানেই 30, 10 গুণ করে দাও, তাহলে 25 মানে কত হবে? 250। 3 মানেই হচ্ছে 30 প্রশ্নের দেওয়া হিসেব অনুযায়ী, 1 মানে হচ্ছে 10, আর 25 মানে হচ্ছে 250। তার মানে যদি তোমার 30 জন অফিসার থাকে তাহলে ওই কোম্পানিতে ক্লার্ক ছিল 250 জন। তাহলে অপশন ডি আমাদের অ্যান্সার হচ্ছে, অপশন ডি আমাদের অ্যান্সার হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, ওকে। তুমি রেগুলার বেসিসে ক্লাস ফলো করছো, তাই জন্য তোমার সমস্ত অঙ্কই করা আছে, কারণ আমি প্রত্যেকটা অঙ্কই কখনো না কখনো করিয়েছি। যারা রেগুলার বেসিসে ক্লাস ফলো করো তারা সব অঙ্ক কমন পেয়ে যাবে, একদম এই কথাটা আমি বলতে পারি। আচ্ছা, একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে, করো তো এটা সিম্পলিফিকেশন। কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 বলো। সিম্পলিফিকেশন দেওয়া আছে একটা, কি হবে? কুইক সলভ করে আমাকে অ্যান্সার জানাও তো কোশ্চেন নাম্বার 14 এর, তাড়াতাড়ি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ সিম্পলিফিকেশন চ্যাপ্টার কিন্তু আসবে, বডমাস রুল অ্যাপ্লাই হবে, এটা জানো তো? বডমাস রুল এইটা কিন্তু আমাদের থাকবে, বডমাস রুল অ্যাপ্লাই হবে। ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এই অর্ডারে আমাদের ক্যালকুলেশন হতে থাকবে। বলো। এবং এই বডমাস রুলের অঙ্ক সমস্ত পরীক্ষাতে থাকে, সমস্ত পরীক্ষাতে কিন্তু এই বডমাস রুলের অঙ্ক থাকে। কুইক সলভ করে আমাকে বলো কি হবে। কোশ্চেন নাম্বার 14 এর অ্যান্সার কত হচ্ছে আমাকে বলো। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি VBOD MAS, এটা ঠিকই বলেছো তুমি, এর আগে একটা ভি থাকে, মানে এটা হচ্ছে এই বারটাকে বোঝানো হয়, যেখানে তোমার বার থাকে তার কাজটা আগে হয়, তারপরে তোমার অ্যাকচুয়ালি বদমাসটা শুরু হয়, একদম ঠিক। হ্যাঁ, দেখো তো সবার প্রথমে কিন্তু আগে আমাদের এই ব্র্যাকেটের কাজটা হবে, ব্র্যাকেটের কাজ। তাহলে ব্র্যাকেটের সিম্পল মাল্টিপ্লিকেশন, তাহলে আমি দেখতেই পাচ্ছি জাস্ট এটা 11 দিয়ে এটা 44কে 4 হয়ে গেল, 5 দিয়ে 25কে এটা 5 হয়ে গেল। তাহলে কি হলো জিনিসটা? 3/2 ইন্টু 11/5 ডিভাইড, ডিভাইড 5/4 আর ডিভাইড 33/15, এইটা। এইবারে এবারে একটা জিনিস মনে রাখবে, যদি তোমার কাছে একাধিক ডিভাইড সাইন থাকে, একাধিক যদি ডিভাইড সাইন থাকে, তাহলে ক্যালকুলেশন লেফট টু রাইট হয়, ক্যালকুলেশন লেফট টু রাইট হয়। যদি একাধিক ডিভাইড সাইন থাকে ক্যালকুলেশন লেফট টু রাইট হবে, একদম লেফটেরটা আগে হবে, তারপরে এদিকে মানে আস্তে আস্তে লেফট টু রাইট হতে থাকবে। ঠিক আছে? তাহলে 3/2 ইন্টু 11/5, আর এই যে ডিভাইড আছে ডিভাইডটাকে মাল্টিপ্লাই করে আমি উল্টে দিলাম, 4/5 করে দিলাম, তাহলে এইটা আমার আগে হবে, এই ক্যালকুলেশনটা আমার আগে হবে বলে আমি ব্র্যাকেট করে দিলাম। এইটা যেমন আছে থাক, 33/15 যেমন আছে থাক। এটা ক্যালকুলেশন করলে তাহলে কত হচ্ছে? 3/2 ইন্টু 4 11 44 বাই 5 5 25। এইবারে তোমার আবার এটাকে ইন্টু করে উল্টে দাও, 15/33, ব্যাস হয়ে গেল। এবারে তুমি সবগুলো কাটাকুটি করে দাও, 3 দিয়ে 3 11 43 33, আর 2 11 22, এই 22 দিয়ে 44কে আমি একেবারে 2 করে দিলাম, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 5 25, ব্যাস হয়ে গেল 6/5, ব্যাস আর কি করার আছে, 6/5। তাহলে অপশন ডি আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল। ঠিক আছে? ক্লিয়ার? তো সুন্দর অঙ্ক, যে কোনো পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসবে। আমি পরের ক্লাসে এই ধরনের প্রশ্ন আরো রাখবো তোমাদের প্র্যাকটিসের জন্য। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এই প্রশ্নটা আমি করাবো না, এটা বোধহয় আজকের লাস্ট কোশ্চেন ছিল। হ্যাঁ, লাস্ট কোশ্চেন ছিল কোশ্চেন নাম্বার 15, এটা আমি হোমওয়ার্কের জন্য দিয়ে দিলাম। খুব সহজ একটা প্রশ্ন, এটা সলভ করো, এটা স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকে সলভ করো, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট বক্সে জানাবে যে এটার অ্যান্সার কত হয়েছে।